গুড মর্নিং। আজকে আমাদের ঘোরার শেষ দিন। আমরা আজকে এখান থেকে রওনা দিচ্ছি ওলেসুন থেকে স্টকহোমের উদ্দেশ্যে। টোটাল যাত্রাপথ 1000 কিলোমিটারের মতো। তো যেতে সময় লাগবে কম বেশি 12 ঘন্টা। তাই আমরা এই যাত্রাপথটা ভেঙে নিয়েছি। আমরা একটা জায়গায় রাত্রেবেলা নাইট স্টে করে আমরা যাব, কারণ এখন বাজে প্রায় সকালবেলা 11:30 আমরা বেরোচ্ছি। আর আমরা যদি পুরো রাস্তাটা যেতে যেতাম অনেক টায়ার্ড হয়ে যেতাম, ভোরবেলা বেরোতে হতো এবং অনেক রাত্রে পৌঁছতাম। আর আমরা একটুখানি টুকটাক ঘুরবো, মাঝে কোনো ভালো জায়গা দেখতে পেলে দাঁড়াবো, এই সমস্ত পরিকল্পনা আছে করে আমরা আজকে থেকে শুরু করছি। আর কালকে বিকেলবেলা স্টকহোমে গিয়ে পৌঁছবো। যেরকম আপনাদের আগেও অনেকবার বলেছি, যে কোনো শহরে গেলে যে ইউরোপের প্রত্যেকটা শহরে, ছোট বড় সব শহরেই একটা করে পুরনো পাড়া থাকে, যেটাকে ওল্ড টাউন বলা হয়। তা আমরা যাওয়ার সময় ভাবলাম হাতে একটু সময় আছে, অলেসুন্দের যে ওল্ড টাউন, সেই ওল্ড টাউনটায় আমরা ঘুরে যাই। তাতে কিছু বাড়িঘরদোর, শহরের আর্কিটেকচার, কিছু ক্যাসেল, এই সমস্ত জিনিস দেখতে পাওয়া যায়। আর শহরটার সঙ্গে একটু পরিচিতিও ঘটে। যদিও সন্ধ্যাবেলায় জায়গাটা অনেক জমজমাট থাকে, অনেক রেস্টুরেন্ট আছে, অনেক লোকজন আসে। এখন তো সকালবেলা, শনিবার দিনকে সকালবেলা ঘুমন্ত লাগছে শহরটাকে, সবাই যেন ঘুমিয়ে আছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। কিছু ট্যুরিস্ট আমাদের মতো আছে যারা হয়তো একটু আধটু ঘুরে দেখছে। ইউরোপে বিশেষ করে আমি দেখেছি যে এরা কিন্তু পুরনো জিনিস, সংস্কৃতি, আর্কিটেকচার এগুলোকে ধরে রাখতে খুব ভালোবাসে। যার জন্য পুরনো বাড়িকে সংস্কার করলেও তার পুরনো স্ট্রাকচার, আর্কিটেকচার সেগুলোকে কিন্তু চেঞ্জ করে না। আমাদের দেশের মতো ভেঙে বহুতল অট্টালিকা তৈরি করে দেয় না। যার জন্য দেখুন এখনও রাস্তাঘাট, ইটের বাড়িগুলোর স্ট্রাকচার, কালার সেগুলো কিন্তু মেনটেন করে চলেছে। আমি জানি না, কলকাতা শহরে খুব ছোটোবেলায় আমি এরকম ইটের রাস্তা দেখেছি, বিশেষ করে ট্রাম লাইন যেখান দিয়ে যেত। আর আজকাল তো ট্রামও বলতে গেলে উঠেই গেছে, একাত্রা রুটে কোথাও দেখা মেলে। আর এই যে এরকম ঝামা ইটের রাস্তা, এগুলোও কলকাতায় উঠে গেছে। আমি খুব ছোটোবেলায়, আমার মামাবাড়ি ছিল কলকাতায়, উত্তর কলকাতায়। আমি এরকম এই ঝামা ইটের রাস্তা, ট্রাম লাইন, গঙ্গার জল তখন মোটা মোটা কলে করে আসতো, যেগুলো ফুটপাতের ধারেতে এরকম রেখে দিত চৌবাচ্চা করে, সেগুলো দেখে বড় হয়েছি। কলকাতার সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো এই ইউরোপে এসে আমি কিন্তু মাঝে মাঝে খুঁজে পাই। অ্যাকচুয়ালি কলকাতাটা তো ব্রিটিশরা তৈরি করে গিয়েছিল, বিশেষ করে পুরনো কলকাতা, তার একটা ভাব ছাপ এখনও হয়তো আছে, কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এরা কিন্তু এই যে স্ট্রাকচার বা আর্কিটেকচার সেটাকে ধরে রেখে দিয়েছে। আমরা এখন চলে এসেছি অলেসুন্দ হারবারে। অলেসুন্দ কিন্তু খুব বড় একটা ফিশিং হারবার। এখান থেকে প্রচুর মাছ ধরার ট্রলার যায়। আপনারা তো আগের ভিডিওতে দেখলেনই, আমরা একটা মাছ ধরার গ্রামে গিয়েছিলাম। আর এই যে ওপরে দেখছেন, ওইটাই হচ্ছে সেই ভিউ পয়েন্ট যেখান থেকে কালকে আপনাদেরকে দেখাচ্ছিলাম অলেসুন্দ শহরের নিচের দিকটা। ঠিক আছে, আর একটা জিনিস দেখাই, ক্যামেরাটাকে ঘুরিয়ে। এই পেছনের দিকের একটা কালো রঙের সেলিং বোট, এই বোটটাকে দেখে আমার মনে পড়ে গেল ভুজুরা ঠিক এই রকমই একটা বোট নিয়ে সেলিং করতে গেছে। এর থেকে একটু বড়, কারণ ওরা 25 জন বাচ্চা এবং আরও 8-9 জন ট্রেনার মিলে গেছে, কিন্তু বোটটা এইরকমই। সেদিন তো দেখাতে পারিনি আপনাদেরকে বোটটা, কারণ ওরা তো বাসে করে গেল, গিয়ে বোটে উঠবে, কিন্তু যেদিনকে ফিরবে সেদিনকে কিন্তু আমরা বোটটাকে দেখতে পাবো, কারণ ওদেরকে পোর্ট থেকে গিয়ে নিয়ে আসতে হবে। সেদিনকে আপনাদেরকে বোটটাকে আমি দেখাবো। এবার আমাদের ওলেসুন্দ শহরকে বিদায় জানানোর পালা। আমাদের এখন সত্যি ফিরে যেতে হবে। আমরা আজকে নরওয়ে বর্ডার ক্রস করে সুইডেনের ইদ্রে বলে একটা জায়গায় রাত্রি যাপন করব। প্রায় 2.5 ঘন্টা গাড়ি চালানোর পরেতে আমরা এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এখন বাজে প্রায় 1:45। আর এখন যদি আমরা এখানেতে লাঞ্চ না খাই, তাহলে নেক্সট 1 ঘন্টার ভিতরে আর কোনো ভালো জায়গা নেই। তা এখানে একটা ছোট্ট সেন্ট্রাম মতো আছে, বিভিন্ন খাবার দোকান, জামা কাপড়ের দোকান, শপিং মল টাইপের আর কি।
সামনের দৃশ্যটা খুব ভালো। তা আমরা ভাবলাম এখানেতেই আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিই, তারপরে এগিয়ে যাবো। না, পিৎজা এসে গেছে। আলু ভাজাটা বেশ ঝাল। আমরা এখনো পর্যন্ত যতগুলো দোকানে খেয়েছি আজকের খাবারটা সব থেকে ভালো ছিল। এই চিকেনের রেসিপিটা তো খুবই ভালো ছিল, পিৎজাগুলোও ভালো। বেশ বাড়িতে ফিরে যাওয়ার আগে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। আমরা যে রাস্তা দিয়ে নরওয়েতে এসেছিলাম সেই রাস্তায় কিন্তু আর যাচ্ছি না, অন্য রাস্তা দিয়ে নরওয়ে থেকে ফিরছি। তাই এই যে রাস্তাটা এখন আছে, এই রাস্তাটা কিন্তু কোনো হাইওয়ে নয়, পাহাড়ি রাস্তা দিয়ে আমরা সুইডেনে ঢুকবো। আর পথে যেতে যেতে হঠাৎ দেখলাম অনেকগুলো ক্যারাভ্যান দাঁড়িয়ে আছে আর জলের প্রচন্ড আওয়াজ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। যেরকম আপনাদের বলছিলাম যে রাস্তায় যদি ভালো কিছু দেখতে পাই তাহলে আমরা দাঁড়িয়ে যাব, সেরকমই হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গেল একটা দারুণ ওয়াটারফলস। এই যে পিছনে ওয়াটারফলস, এটার নাম হচ্ছে সেটা ফলস। দেখুন কি বেগে জলটা ওপর থেকে পড়ছে, আর জলটার কালার সাদার সঙ্গে সবুজ মিশে আছে, ঠিক মনে হচ্ছে ক্রিস্টাল। আর উল্টো দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, যেখানে মনে হচ্ছে কতটা ডিপ, মানে খাড়া দুটো পাহাড়ের মধ্যে একদম নিচের দিকে নেমে গেছে। একটা ছোট্ট দোকান রয়েছে এখানে। এই নরওয়ের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, খুব বেশি ট্যুরিস্টিক হাইপ নেই, প্রচুর মানুষজন, প্রচুর দোকানপাট, অনেক ট্যুরিস্ট, সেটা কিন্তু নেই। এরা হয়তো খুব সচেতনভাবে এই জিনিসগুলোকে এত বেশি অ্যাডভার্টাইজমেন্ট করেনি, সাধারণ পর্যটকদের থেকে একটু দূরে রেখে দিয়েছে। ছোট ছোট দোকান, অল্প মানুষ আর নির্ভেজাল প্রকৃতি। এখানে এসে এই ছোট্ট কাঠের কিয়সটা দেখলাম, এর ভেতরেতে অনেক রকমের সুভেনিয়ার, গরমের জামা কাপড়, সমস্ত কিছু রয়েছে। আর একটা জিনিস দেখলাম, মৌমাছির মধু। আমি জানি সুন্দরবনে মৌমাছির মধু পাওয়া যায়, আমরা নিয়ে আসি, খাই। তো এইখানেতে জেনারেলি দোকানে যে মধুগুলো পাওয়া যায় সেগুলো তো ফুলের মধু, আমাদের দেশেও তাই হয়, দোকানে সুপার মার্কেটে তাই পাওয়া যায়। মৌমাছির মধু খুবই কম পাওয়া যায়, তো এটা দেখতে পেলাম, তাই এটা একটা নিয়ে নিচ্ছি। এটাতে 700 গ্রাম মধু আছে। এটার দাম ভারতীয় মুদ্রায় মোটামুটি 1500 টাকা নিচ্ছে এখানেতে। আর এবার আমরা এক রোমাঞ্চকর পরিস্থিতির সামনে পড়লাম। এই পরিস্থিতিটা আমি ভাবতেই পারিনি। ভাগ্যিস আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, না হলে যে কি হতো। 250 কিলোমিটার এইরকম দুদিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কোনো দোকান বাজার নেই, পেট্রোল পাম্প নেই, মানুষজন নেই, উল্টো দিক থেকে গাড়িও খুব গুনে গেতে এক আধটা করে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে প্রচুর ক্যাম্প দেখতে পাচ্ছি এবং খুব মাঝে মাঝে দু একটা করে বাড়ি। হ্যাঁ, গ্রাম কিনা বলতে পারবো না, কিন্তু দু একটা বাড়ি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার তো প্রচন্ড চিন্তা হয়ে গেছে, এই লোকগুলো খায় কি, বা এই লোকগুলো গাড়ির তেল কোথা থেকে পায়। এইভাবে কি দিনের পর দিন একা বন জঙ্গলের ভিতরেতে থাকা যায়? বাড়িতে কিন্তু সমস্ত ব্যবস্থা আছে, ইলেকট্রিসিটি থেকে ইন্টারনেট, কোনো কিছুরই অভাব নেই, কিন্তু মানুষের বড় অভাব। যাচ্ছি তো যাচ্ছি, এই রাস্তা যেন শেষই হয় না। এখন বাজে প্রায় রাত 10টা। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, কিন্তু যেরকম প্রত্যেক দিনই হচ্ছে, রিসেপশন বন্ধ। আর আমাদের কাছে ম্যাপ নেই যে এই এত বড় রিসর্টে কোথায় আমাদের কটেজটা আছে। আমাদের কাছে খালি একটা কটেজের নাম্বার দেওয়া আছে আর কিছু ডাইরেকশন দেওয়া আছে যে অমুক বাড়ি থেকে উত্তর পূর্ব দিকে 700 মিটার চলে যান, ইত্যাদি ইত্যাদি। এখানে গুগলও আমাদের খুব বেশি সাহায্য করতে পারছে না, এখন বাড়িটা খুঁজে বার করাই সব থেকে বড় কাজ। কি ডিরেকশন দিয়েছে, চলো চলো। ঠিক হবে তো রাস্তাটা? গুগল বাবাজি যদি নিয়ে গিয়ে এখন জঙ্গলে গেলে কোথায়, আর তো কোথাও কিছু নেই। এ তো শেষ।
এদিকেই দেখাচ্ছে এই গুগল রাস্তা কি দেখায়? এটা 614। ওই বাড়িগুলি হবে আমার মনে হচ্ছে, কালো বাড়িগুলি, কিন্তু দাঁড়া এখানে আমি একটা জিনিস অ্যাড করি এখানে 824 হ্যাঁ সোজা চলো। বাঁদিকে তুমি 824 দেখলে তো হ্যাঁ সোজাটা চলে দেবো। কাজটা 8, 9, 20 এদিকে বা না বাঁদিকে কি দেখছো তুমি আগে। 26 দেখছো 24 দেখেছি তা। হ্যাঁ 25 দেখেছো চলো এই সোজা রাস্তাটা গিয়ে ঘুরে যাবে শুনুন কাজটা তোলো। 26 হ্যাঁ চলো সামনে গিয়ে রাস্তাটা ঘুরে যাবে একই ব্যাপার, ওদিকেও যা নাম্বার এদিকেও তাই নাম্বার। হ্যাঁ 827। রাস্তা ঘুরে গেছে। 28 29 বাঁদিকে রাস্তাটা ঘুরে যাবে ওই ওপরে ঘুরে গিয়ে ফার্স্ট লেন ছেড়ে সেকেন্ড লেনে লেফট রাইট সাইডে এই যে এই যে 836 হ্যাঁ তাহলে তোমার ওপরে নিচে দিয়ে ওইখানেই বাঁদিকে ছিল নিচে নামো তুমি। দাও নিচে নামছি। গাড়ি স্কিট হবে তো। আর স্কিড করবে একটু, আমি দেখে নিচ্ছি ওটা। গাড়ি যখন ওখানে একটা উঠেছে আমাদের গাড়িও উঠবে। হ্যাঁ, সে উঠবে কিন্তু পিছনে যাচ্ছে তো। এবার ঢুকিয়ে দাও। কোথায় ঢুকাবো তুমি? এইখানটাতে ঢুকবে তোমার সামনে দিয়ে। ওই তো এই তো সোজা এটা। আচ্ছা ওই সাদা এটার পাশে সোজা সোজা যাবে। নেমে দেখো না ঠিক আছে, সোজা যাবে তুমি সোজা। সোজা কি করে ঘুরবো? হ্যাঁ সোজাই উঠবে। এই তো এই যে এখানে সোজাই উঠবে। আচ্ছা চলো। বাবা রে বাবা। হ্যাঁ কমেন্ট। এবারে যা পেতে একটু অসুবিধা হলো পরের বারে ঠিকঠাক এটা ভালো বলেছো। কি হলো, ঘর পাওয়া যায়নি? চাবি নেই? আস্তে আস্তে লোক আছে। আপনারা তো দেখলেন যে কিভাবে বাড়ি খুঁজছিলাম। এটা একটা বিশাল স্কি রিসর্ট। এখানেতে বাড়ি খুঁজে পাওয়া মানে, আর রিসেপশন বন্ধ হয়ে গেছে, কোনো জায়গায় ম্যাপ নেই। গুগলে যে ম্যাপ দেখাচ্ছে সেই ঘটনাটা আপনারা দেখলেন। তারপরে এখানে এসে আর এক মানে প্রবলেমের সম্মুখীন হলাম। আমাদেরকে দিয়েছে অ্যাপার্টমেন্ট নাম্বার 1। তো সেখানে গিয়ে কিপ্যাড খুলে, এখানে তো সবই কিলেস এন্ট্রি, মানে উইদাউট এনি পারসন, গিয়ে যে নাম্বার দিয়েছে সেটা খুলে দেখা গেলো তার ভিতর চাবি নেই। তখন যখন ফোন করা হলো ভদ্রলোককে যিনি বুকিং দিয়েছেন, বলছে নো প্রবলেম, তোমরা পাশেরটায় চলে যাও, নাম্বার 2। পাশেরটার যখন কিপ্যাডের নাম্বারটা দিল, ফোন করা হয়েছিল তাকে, সেটা খুলে দেখা গেলো সেটার ভেতরে তো কি নেই। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওই দুটো অ্যাপার্টমেন্টের ভেতর থেকে লাইট জ্বলছে, লোকজন বেরিয়ে এসে আমাদের বলছে তোমরা কি করছো। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে, এরা কিছু একটা ভুল করেছে, ওই অ্যাপার্টমেন্টগুলো কাউকে দিয়ে দিয়েছে। যাই হোক, এখন আমাদেরকে 4 নম্বর অ্যাপার্টমেন্টটা শেষ পর্যন্ত দিয়েছে। চিন্তা করুন, রাত্রেবেলা প্রায় 11টা বাজে, এখন আমরা এই সমস্ত করে 4 নম্বর অ্যাপার্টমেন্টের কোডটা দিয়ে খুললো। ফাইনালি চাবিটা নিয়ে বলছে চেক করো ঘর পরিষ্কার আছে কিনা। আমাদের কপাল ভালো, আমাদের গাড়িতে থাকতে হয়নি, আমরা খুলে দেখলাম হ্যাঁ পরিষ্কার আছে। এখন রাত্রেবেলার রান্না বান্নার ব্যবস্থা হবে, তারপরে খাওয়া দাওয়া। আজকে রাতের মেনু তো কি বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। এটা রান্না হচ্ছে, এটা দিয়ে খেয়ে দে রাত্রে এখন তাড়াতাড়ি করে সবাই শুয়ে পড়বো। কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। ওই দেখো ইউটিউবটা ওইখানে করে রেখেছি। গুড মর্নিং। কালকে রাত্রেবেলা তো দেখলেন নানান রকম ঘটনা ঘটলো, তাই জন্য চারদিকটাও আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি। আজকে সকালবেলা বৃষ্টিটা একটু থামতে আমরা বেরিয়ে গেছি একটুখানি মর্নিং ওয়াক করব, আর এই স্কি রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা সুইডেনের অন্যতম একটা বড়, এরকম আরও অনেকগুলো বড় বড় স্কি রিসর্ট আছে, অন্যতম বড় স্কি রিসর্ট। আমি জানি না আমাদের দেশে স্কি রিসর্ট আছে কি না, বা থাকলেও হয়তো কাশ্মীর বা হিমাচলের ওই সব সাইডে থাকবে, কারণ স্কি তো মোটামুটি বরফের ওপরেতে পাহাড়ের যে ঢাল আছে সেই ঢালেতেই হয়। মেনলি এই স্কি রিসর্টগুলো ডাউনহিল স্কিয়ের জন্যেই করা থাকে। এই নর্ডিক্স কান্ট্রিগুলো, এবং শুধু নর্ডিক্স না, আমরা এর আগে
অস্ট্রিয়া জার্মানি ঘুরে এলাম, মানে আলপাইন রেঞ্জ যেগুলো, সেগুলো কিন্তু স্কি রিসর্টের জন্য বিশ্ববিখ্যাত। পৃথিবীর অনেক বড় বড় স্কি ইভেন্ট এই সমস্ত স্কি রিসর্টগুলোতে হয়, আর যার জন্য এগুলোর বিভিন্ন রকম রেটিং, আমাদের দেশে যেমন এমনি রিসর্টের রেটিং আছে 5 স্টার 4 স্টার, সেরকম স্কি রিসর্টগুলোরও বিভিন্ন রকম রেটিং হয়। আর এই স্কিয়ের সময় এই স্কি রিসর্টগুলো 6 মাস 7 মাস আগের থেকে ফুললি বুকড হয়ে যায়। আমরা গতবারে চেষ্টা করেছিলাম বুক করতে, কিন্তু বুক করতে পারিনি, বুক হয়ে গিয়েছিল ফুল 6 মাস আগেই, আর তখন দামও হয়ে যায় আকাশ ছোঁয়া। তো এখন আমরা যে স্কি রিসর্টটাকে বুক করেছি, এটা পেয়েছি হচ্ছে ভারতীয় মুদ্রায় 8,000 টাকায় পুরো বাড়িটা, তাতে 8 জনের থাকার ব্যবস্থা আছে, আমরা যদিও 5 জন আছি, এবং সমস্ত কিছু নিয়ে এইটাই 3 গুণ থেকে 4 গুণ দাম হয়ে যাবে যখন মানে উইন্টারের সময়, স্কিইংয়ের সময়তে লোকে ভাড়া নিতে আসবে। আর এইরকম ছোট ছোট কাঠের কটেজ রয়েছে প্রচুর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, আর মাঝে মাঝেই স্কি লিফট আছে যেগুলো দিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছে, আর সেখান থেকে লোকে ডাউনহিল স্কিং করছে। ওই দেখুন দূরে গাছের ফাঁক দিয়ে ওখানে কিন্তু এখনও রোপওয়ে চলছে। এখন এই রোপওয়েগুলো ইউজ করা হচ্ছে মাউন্টেন বাইকিং করার জন্যে। আর আমি ঠিক বুঝতে পারছি না, আসার সময় কালকে দূরেতে কিছু আর্টিফিশিয়াল স্নো দেখতে পেয়েছি। হ্যাঁ, এই আগস্ট মাসেও বেশ কিছুটা জায়গায় হঠাৎ করে দেখলাম অনেক স্নো, দেখে মনে হলো সেটা আর্টিফিশিয়াল স্নো, কারণ আর্টিফিশিয়াল স্নো দিয়ে এখানেতে স্কিইং করানো হয়। উইন্টারে অনেক জায়গায় যখন স্নো ফর্ম করে না তখন আর্টিফিশিয়াল স্নো লাগানো হয়, তো সেরকম লাগানো থাকলে হয়তো স্কিইংও হচ্ছে এই আগস্ট মাসে। এখন বাজে সকালবেলা প্রায় 10টা। এবারে আমাদের ঘরে ফিরতে হবে, গিয়ে ফাইনাল গোছগাছ করে, যদিও খুব একটা জিনিসপত্র বার করিনি, সেই গোছগাছ করে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আজকে আমাদের যাত্রাপথ 6 ঘন্টা মতো, তবে এটা চেনা রাস্তা, এই রাস্তায় আমরা বহুবার এসেছি। এখন তো বেরিয়ে যাব, তার আগে একটুখানি বিছনাটা ঠিক করে গুছিয়ে দিচ্ছি। এখানে আসলে মানে কোভিডের পর থেকে নিয়ম হয়েছে বেড কভার, পিলো কভার আর এই কম্বলের যে কভার হয় সেগুলো দেয় না। যদি মানে আমরা নিতে যাই ওদের থেকে তাহলে এক্সট্রা পয়সা দিতে হবে, আর না হলে নিজেদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তাই আমি বাড়ি থেকে বেড কভার নিয়ে এসেছিলাম, পিলো কভার নিয়ে এসেছিলাম। এখন আমার কাজ হচ্ছে এগুলো সব প্রপারলি রেখে আর আমাদের নিজেদের জিনিসগুলোকে ভাঁজ করে আবার নিয়ে যেতে হবে। চাবিটা ঠিক যেরকমভাবে নিয়েছিলাম সেইভাবেই ওদেরকে ফিরিয়ে দিতে হয়। এবার আমরা বেরিয়ে যাব। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলাম যে এই রেনডিয়ারগুলো বাড়িটার সামনে, এগুলো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, সমস্ত রিসর্ট তৈরি হচ্ছে এখন, তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সুইডেনের রেনডিয়ার, মুস এই ধরনের প্রাণী মাঝে মাঝেই রাস্তার মাঝে দেখতে পাওয়া যায়, তবে আমরা যে এরকমভাবে দেখতে পাবো আমি জানি না। এরা আবার আমাদের দিকে এগিয়ে আসছে নাকি রে? আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা গাড়ির মধ্যে বসে আছি, আমার বন্ধু নেমেছে। রেনডিয়ারগুলো কিন্তু নিতান্তই নিরীহ, আমাদের গাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেরকম কিছু করেনি। যেরকমটা বলছিলাম, আমরা এবার আমাদের পরিচিত রাস্তায় চলে এসেছি। মধ্য সুইডেনে এই রাস্তা দিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, টলারনা, ফালুন ইত্যাদি ইত্যাদি। আর মাঝে মাঝেই আমরা কিন্তু বাঙালিরা দলবল বেঁধে এই বিভিন্ন জায়গায় পিকনিক করতে চলে আসি। এখন বাজে 2:45, খিদা পেয়ে গিয়েছিল, তাই এটা আমাদের লাঞ্চ ব্রেক। আমরা আমাদের পরিচিত জায়গায় চলে এসেছি, সুইডেনের চেনা রাস্তা।
বসে গেছি ম্যাক্সে বার্গার ফ্রাই এসব নিয়ে খেতে। সুইডেনে এসে গেছি, প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি, আরও সামনে গেলে আরও দোকানপাট দেখতে পাবো, সুতরাং আর কোনো চিন্তা নেই। এবার খাওয়া দাওয়া করা হবে, তারপরেতে আবার বাড়ির উদ্দেশ্যে যাবো। এখনও 4.5 ঘন্টার ড্রাইভ। এখন বাজে সন্ধ্যা 8টা। ফাইনালি আমাদের অতি পরিচিত রাস্তায় আমরা ফিরে এসেছি, বাড়ির খুব কাছে। আমাদের ব্লগ যারা নিয়মিত দেখেন তারা এই রাস্তাটা খুব ভালো করেই চেনেন। বাড়ির রাস্তায় আসলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয়। আজ রবিবার, আর আস্তে আস্তে এবার ছন্দে ফেরা শুরু করতে হবে, কারণ গরমের ছুটি শেষ হয়ে আসছে, কাল থেকে অফিস শুরু। তাই আজকেই গাড়িটা রাত্রেবেলা ফেরত দিয়ে আসবো, যদিও গাড়িটা কালকে পর্যন্ত বুকিং করা আছে। তো আমাদের যে ব্লগ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার আসে, এবার থেকে সেই রকমই আসবে। মেয়ে ফিরে আসবে, তার ব্লগও আসবে। আপনারা পাশে থাকবেন, দেখতে থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর থ্যাংক ইউ।